আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কোভিড নিয়ন্ত্রণে 4 দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর, সার্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে তাগিদ। করোনায় আরও 97 মৃত্যু, সংক্রমণের হার 12.82, লকডাউন বাড়ছে আরও এক সপ্তাহ। মাসে 1 কোটি ডোজ বঙ্গভ্যাক্স উৎপাদন করা যাবে, অনুমোদন পেলে সপ্তাহখানেকের মধ্যে ট্রায়াল। হেফাজতের আহ্বায়ক বাবুনগরীর বিরুদ্ধে 2 মামলা, মামুনুল ফের 7 দিনের রিমান্ডে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। কোভিড মহামারী থেকে দ্রুত বের হতে 4 দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসকাপের 77তম অধিবেশনে এ প্রস্তাব তুলে ধরেন তিনি। বিশ্ব নেতাদের তাগিদ দিয়েছেন একটি সার্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে। এছাড়া উন্নত বিশ্ব এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কোভিড মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশন স্কাপের 77তম অধিবেশন থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত 4 দিনের এ ভার্চুয়াল অধিবেশনের উদ্বোধনী আয়োজনে মন্ত্রী ও সংস্থা প্রধানদের সভায় যুক্ত হন জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। অধিবেশনের বিভিন্ন পর্যায়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই বিকাশে 2030 এজেন্ডা বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা হবে। আলোচনায় আসবে প্রস্তাবিত কর্মসূচির নানা দিক। প্রথম অধিবেশনে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই আয়োজনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন করোনা মোকাবেলায় সরকারের অবস্থান, জানান অর্থনীতি সচল রেখে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। In Bangladesh, we have announced a stimulus package worth about $14.6 billion, around 4.44% of our GDP, for widening social protection, retaining jobs and bolstering the economy. বল প্রয়োগে বাস্তুচ্যুত করা মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই প্রত্যাবাসনের একটি কার্যকর সমাধান বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। Bangladesh is hosting over 1.1 million forcefully displaced Rohingyas from Myanmar. We urge the international community to remain focused on this issue for a viable solution through sustainable repatriation. সাম্প্রতিক সংকট উত্তরণ এবং উন্নয়নে 4 দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। যোগাযোগ বৃদ্ধি, কৌশল গ্রহণ ও বাস্তবায়নে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের তাগিদ দেন প্রস্তাবে। The developed world, development partners and IFIs should come forward in attaining quick recovery from the COVID pandemic. পারস্পরিক সমৃদ্ধিতে আঞ্চলিক সহযোগিতার বিকল্প নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। The Asia Pacific region should take efficient policies and strategies for a strengthened and universal public health system. আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে 24 ঘন্টায় 97 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই 63 জন। মৃতের সংখ্যা বেড়ে 11,150। শনাক্ত হয়েছে 3,306। কমেছে দৈনিক সংক্রমণ হার 12.82%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ হার কিছুটা কমলেও মৃত্যু বাড়ছেই। হাসপাতালে বাড়ছে সংকটাপন্ন রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 415তম দিনে দেশে একদিনে 97 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। 350 ল্যাবে 25,786 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 3,306। মোট শনাক্ত 7,48,628। নতুন সুস্থ হয়েছে 4,241।
পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার নিম্নমুখী 12.82%। এ পর্যন্ত শনাক্ত 13.94। সুস্থতার হার বেড়েছে 88.39 এবং মৃত্যু 1.49%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছেন 63 ও চট্টগ্রামে 12 জন। পুরুষ মৃত্যু হয়েছে 61 জনের ও নারী 36। ষাটোর্ধ্ব বয়সে মৃতের সংখ্যা 59। দেশে কোয়ারেন্টাইনে আছে 53,450 জন ও আইসোলেশনে 597 জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 53,71,287। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 29 এপ্রিল থেকে পরবর্তী 1 সপ্তাহ তা কার্যকর থাকবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আগামীকাল এ বিষয়ে প্রজ্ঞাপন হতে পারে। তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে কোভিড-19 বিস্তার রোধে চলমান বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় দোকানপাট ও শপিং মল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। মাসে 1 কোটি ডোজ বঙ্গভ্যাক্স করোনা টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে গ্লোব বায়োটেক। প্রয়োজনে সক্ষম যে কোনো প্রতিষ্ঠানকেও ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেওয়া হবে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এদিকে চলতি সপ্তাহে নৈতিক অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ BMRC। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। সারা দেশে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয় 7 ফেব্রুয়ারি। দেশে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন 56,76,313 জন, আর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন 7 লাখের বেশি। ভারত সরবরাহ বন্ধ করে দেওয়ার পর অন্য উৎস এবং কোভ্যাক্সের টিকা না পাওয়ায় 2.5 মাসের মধ্যেই ভ্যাকসিনেশন কার্যক্রম সংকটে পড়ে। 26 এপ্রিল থেকে বন্ধ প্রথম ডোজ দেওয়ার কার্যক্রমও। এমন পরিস্থিতিতে আলোচনায় আসে দেশীয় ভ্যাকসিন বঙ্গভ্যাক্স। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ BMRC-তে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন চাওয়ার পর পেরিয়ে গেছে 3 মাস। 1 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা বলছে BMRC। শুধু আমাদেরকে বলা হয়েছিল যে টাইমিং ইউ গো স্লো, তাই সেই গো স্লো মানে তো আমরা বন্ধ করে থাকতে পারি না দেশের এই অবস্থার মধ্যে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যেহেতু সরকারের আইনের ভিতরে আছে, সুতরাং তারা অনুমতি না দিলে আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমার ধারণা হচ্ছে যে 2-1 দিনের মধ্যেই আমরা এই সম্মতিটা পাবো। গ্লোব বায়োটেক বলছে, অনুমোদন পেলে 7 থেকে 10 দিনের মধ্যে ট্রায়ালে যাওয়ার প্রস্তুতি আছে। সব ঠিকঠাক থাকলে মাসে 1 কোটি ডোজ উৎপাদন করা সম্ভব। যদি আমাদের গভর্নমেন্ট চায় তাহলে আমরা ফেজ 1 ফেজ 2 দুইটা কম্বাইন্ডলি আমরা করতে পারি, সেক্ষেত্রে সময় আরো কমে আসবে এবং ফেজ 3 পর্যায়ে আমরা মাস ভ্যাকসিনেশনও করতে পারি। আপনারা জানেন আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেট হচ্ছে mRNA টেকনোলজি। তো আমাদের সেম টেকনোলজিতে আমেরিকার মডার্না তাদের ভ্যাকসিন তৈরি করেছে, ফাইজার তাদের ভ্যাকসিন তৈরি করেছে। স্টোরেজ কন্ডিশন সেটা কিন্তু আমাদের বাসাবাড়ির যে নর্মাল যে রেফ্রিজারেটর গুলো আছে সেখানে কিন্তু সেটা 1 মাস স্টেবল থাকবে, আর -20 সেটা 6 মাস পর্যন্ত স্টেবল থাকে। এছাড়া সক্ষম যে কোনো প্রতিষ্ঠানকে ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেয়া হবে বলে জানায় গ্লোব বায়োটেক। বাংলাদেশে অনেকগুলা কোম্পানি আছে যারা টেকনোলজি পেলে উৎপাদন করতে পারবে। তারাও যদি আগায় আসে তাহলে আমরা কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের চাহিদা মিট করে আমরা কিন্তু বিদেশেও কিন্তু আমাদের ভ্যাকসিনটা এক্সপোর্ট করতে পারবো। এই ভ্যাকসিন সব ধরনের মিউটেশনের বিরুদ্ধে কার্যকর হবে, আশাবাদী প্রতিষ্ঠানটি। আমাদের ভ্যাকসিনটা যেহেতু mRNA ভ্যাকসিন, আমরা খুব আশাবাদী। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া 10 রোগীকে ফিরিয়ে আনা হয়েছে। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী সাইমুজ্জামান জানান, শরীরে কোনো লক্ষণ দেখতে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে না বলে চলে যাওয়া 10 রোগীকে শনাক্ত করা হয়েছে। তারা তাদের বাড়িতেই ছিলেন। তাদের সংস্পর্শে আসাদের কোয়ারেন্টিন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারত থেকে আসা ওই 10 জনের করোনা শনাক্ত হবার পর হাসপাতালে ভর্তি করা হয়। 25 এপ্রিল আইসোলেশন ওয়ার্ড থেকে তারা পালিয়ে যান। খোঁজ করে বের করে তাদেরকে যাতে হোম আইসোলেশনে রেখে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে সে ব্যাপারে আমরা তাদেরকে পদক্ষেপ নিতে বলি। চট্টগ্রামের হাটহাজারীতে 26 মার্চের সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে 2টি মামলা হয়েছে।
এ দুটি সহ ওই ঘটনায় হওয়া মোট 3টি মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমির সহ 3000 জন। গত বৃহস্পতিবার হাটাজারি থানা মামলা 3টি হলেও সোমবার বিকেলে তা জানানো হয়। আসামিদের শনাক্ত, নাম ঠিকানা যাচাই করতে সময় লেগেছে বলে জানিয়েছে পুলিশ। 26 মার্চ হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে 5 জন নিহত হয়। নাশকতার 2 মামলায় হেফাজত নেতা মামুনুল হককে আবারও 7 দিন রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে মামুনুলের সহযোগী জালাল উদ্দিনকে 2 মামলায় 6 দিনের এবং জুনায়েদ আল হাবিবকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দীপু শিকদারের রিপোর্ট। মোহাম্মদপুর থানার নাশকতার মামলার রিমান্ড শেষে ডিবি কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়া হয় মামুনুল হককে। এ সময় একই মামলায় আদালতে তোলা হয় অপর হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবকেও। এ সময় 2 মামলায় 10 দিন করে 20 দিন রিমান্ড চায় পুলিশ। 2013 সালে শাপলা চত্বরে এবং চলতি বছর 26 মার্চ বায়তুল মোকাররমে নাশকতার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ অভিযোগ করে মামুনুল হক রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই নাশকতার নেতৃত্ব দেন। পরে আদালত তাদেরকে 7 দিনের রিমান্ডে পাঠান। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রহস্য উদ্ঘাটনে মামুনুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গুরুত্বপূর্ণ। আদালত আজকে এই আসামিরা এসেছিল, তাদের 10 দিন করে পুলিশ রিমান্ড চেয়েছিল এবং এখানে মতিঝিলের শাপলা চত্বরে 2013 সনের যে ঘটনা, সেখানে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। 2021 সনের যে 26শে মার্চের বায়তুল মোকাররমের যে ঘটনায়, এই ঘটনায় 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। গভর্নমেন্ট এই মামলাগুলো দিয়ে রেখেছে, যখন গভর্নমেন্টের সাথে সম্পর্কের অবনতি হয় তখন তাদেরকে ধরে নিয়ে আসবে, আবার যখন জামিন পাবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আবার ছাড়বে। এই মামলার কখনো চার্জশিট হবে বলে আমি মনে করি না। আদালত থেকে আসামিদের আবারও নেওয়া হয় ডিবি কার্যালয়ে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করলে হবে না, সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও ছাড়তে হবে। সরকারি বাসভবন থেকে কুমিল্লা সড়ক জোন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গভীর রাতে তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেছে বলে আমরা খবর পেয়েছি, কিন্তু কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করাতেই সমাধান নেই। সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতি তাদের বিলুপ্ত করতে হবে। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে। রাজধানীতে গণপরিবহন ছাড়া চলছে সব ধরনের যানবাহন, তেমন তৎপরতা নেই আইন শৃঙ্খলা বাহিনী। আরমানিটোলায় আগুনের মামলায় গ্রেফতার 2, প্রস্তুতি ছাড়াই মাঠে ফায়ার সার্ভিসের তদন্ত দল। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। মহামারীর মধ্যে যারা দুষ্কর্ম করে তাদের কি গ্রেফতার করা যাবে না? হেফাজত নেতাদের গ্রেফতার না করতে বিএনপি মহাসচিবের দাবির জবাবে এ প্রশ্ন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তথ্যমন্ত্রী। পরে বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষে বিএনপি মহাসচিবের বিবৃতি দুঃখজনক। করোনা মহামারীর মধ্যে কি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা যাবে না? আমার প্রশ্ন হচ্ছে, করোনা মহামারীর মধ্যে যারা জনগণের গাড়ি ঘোড়া পোড়ায়, যারা জনগণের সম্পত্তিতে আগুন দেয়, যারা নিরীহ মানুষের ঘরবাড়ি পোড়ায়, যারা ভূমি অফিস পুড়িয়ে দেয়, মহাসড়কের উপরে দেওয়াল তুলে দেয়, তাদের বিরুদ্ধে কি এই বাংলাদেশে ফৌজদারি আইন অকার্যকর করে দিতে হবে? যে তাদের কাউকে গ্রেপ্তার করা যাবে না? আমার প্রশ্ন বিএনপি মহাসচিবের কাছে। করোনায় সরকার মানুষের জীবনে নিরাপত্তা দিতে না পারায় বিচারের মুখোমুখি হতে হবে বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন,
সরকারের ভুল সিদ্ধান্তের কারণে টিকা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। নতুন করে টিকা দেয়া বন্ধ করা এবং দ্বিতীয় ডোজ টিকা সবাই পাবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সরকার তো আপনার মানুষের জীবনের যে নিরাপত্তা সেটা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই সিদ্ধান্তগুলো নেওয়ার ফলে আজকে জনগণ আপনার টিকা পাচ্ছে না এবং আরো ঝুঁকির মধ্যে পড়ছে। সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা অপরাধমূলক কাজ। এই অপরাধমূলক কাজের জন্য তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে ভবিষ্যতে। তো স্বাভাবিকভাবেই সরকারের চরম ব্যর্থতার কারণে শুধু আপনার স্বাস্থ্যমন্ত্রী না, আমরা তো বলেছি যে পুরো সরকারেরই রিজাইন করা উচিত। রাজধানীতে লকডাউন অনেকটাই ঢিলে ঢালা ভাব। গণপরিবহন ছাড়া রাস্তায় চলছে সব ধরনের যানবাহন। আইন শৃঙ্খলা বাহিনীর নেই তেমন কোনো তৎপরতা। লকডাউনকালীন সময়ে সরকার যেসব শর্ত দিয়েছিল তার কোনোটাই মানা হচ্ছে না। এদিকে দোকান, শপিং মল খুললেও আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না বলে জানালেন ব্যবসায়ীরা। জসিম জুয়েলের রিপোর্ট। চলমান লকডাউনে প্রথম দিকে মানুষকে ঘরে আটকে রাখা গেলেও এখন অনেকটা নির্বিঘ্নে চলাচল করছে তারা। রাজধানী জুড়ে বেড়েছে মানুষের চলাচল। গণপরিবহন বন্ধ থাকলেও আছে ব্যতিক্রমও। কোনো রকম জবাবদিহি ছাড়াই কোথাও কোথাও চলছে গণপরিবহন। বসুন্ধরা শপিং মলে কেন? মার্কেট জি আমি যাবো পান্থপথে। এতগুলো লোক কেন? সবাই পান্থপথে যাবে। সবাই তো চাপাচাপি করে বসছেন কেন? আসলে তো এখন বাস্তবতা কি বলবো। পুলিশের তৎপরতা অনেকটাই কম। চেকপোস্ট আছে, নেই চেকিং। যদিও ক্যামেরা দেখে কিছুটা তৎপর হয়ে ওঠেন তারা। তবে পুলিশ বলছে জরিমানা করার চেয়ে তারা মানুষকে সচেতন করছে বেশি। অজুহাত অনেক, কারণ কেউ বলে হাসপাতালে যাচ্ছি, কেউ বলতেছে যে মার্কেট করতে যাচ্ছি। তারপরে যতটুকু সম্ভব আমরা বলতেছি যে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখেন, যাতে আমরা এই করোনা থেকে আমরা মুক্ত হতে পারি। মার্কেট খুললেও ক্রেতার অভাবে অবসর সময় কাটাচ্ছে দোকানিরা। রাজধানীর বনানী সুপার মার্কেটে ক্রেতার চেয়ে বিক্রেতাদের উপস্থিতি বেশি। একই চিত্র গাউসিয়া মার্কেটে। ক্রেতা নেই, তাই বিক্রেতাদের মাঝে নেই কোনো ব্যস্ততা। তারা বলছেন লকডাউন উঠে গেলে এবং গণপরিবহন স্বাভাবিক হলে ক্রেতা উপস্থিতি বাড়বে। দোকান খুলছে, এখন পর্যন্ত তেমন বেশি কিনে লাগেনি আর কি। আপাতত আশায় আছি বিসমিল্লাহ করার জন্য, কখন আসবে বিসমিল্লাহটা হবে না। এই যে লকডাউন, সবাই একটা আতঙ্কের ভিতরে আছে, এই কারণে মনে করেন কাস্টমার হচ্ছে না। সবাই তো আশায় আছে বেচা কিনা ভালো হবে। এখনো লোকজন আসতে পারতেছে না গাড়ি ঘোড়ার কারণে, হয়তো গাড়ি ঘোড়া ছাড়ার পরে হয়তো আসতে পারে। করোনার প্রকোপ বাড়ায় মার্কেটে মানুষ কম আসছে বলেও জানান ব্যবসায়ীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। শুরু হলো ডিজিটাল বাজার হাট.নেট। এর মাধ্যমে 8টি ই-কমার্স প্রতিষ্ঠান টিসিবির পণ্য বিক্রি করবে। প্রান্তিক এবং সীমিত আয়ের মানুষকে এই সেবার আওতায় আনতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। টিসিবির নির্ধারিত মূল্যে প্রাথমিকভাবে ডাল, চিনি, ছোলা এবং তেল পাওয়া যাবে এই হাটে। পণ্য সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হবে বলে জানান উদ্যোক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাজার স্থিতিশীল রাখার লক্ষ্য নিয়ে কাজ করে টিসিবি। সীমিত আয়ের মানুষের কাছে প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়। করোনার কারণে মানুষ বাইরে আসছে কম, এমন পরিস্থিতিতে বাণিজ্যে একটা বড় জায়গা দখল করছে ই কমার্স। বিষয়টি বিবেচনায় নিয়ে টিসিবি পণ্য বিক্রি শুরু করলো ডিজিটাল প্ল্যাটফর্মে। স্বস্তির পেঁয়াজের পরে আমরা এখন 4টা প্রোডাক্টে কাজ করছি। চাল, ডাল, স্বপ্ন, ওয়ান স্টপ, সুপার শপ, সবজি বাজার, যাচাই, কেজি ক্লিক সহ 8টি প্রতিষ্ঠান পণ্য বিক্রি করবে টিসিবির পক্ষে। এই ডিজিটাল বাজারে সয়াবিন বিক্রি হবে 108, আর ডাল, ছোলা, চিনির দাম 58 টাকা কেজি। ঘরে বসে স্বস্তির বাজার ডিজিটাল হাট.নেট এর মাধ্যমে একেবারে এখানে প্রাইস ম্যানিপুলেশনের কোনো সুযোগ নেই। আমাদের এই কোম্পানিগুলোর মাধ্যমে মানুষের কাছে এই পণ্যগুলো পৌঁছে যাবে। শুধু ব্যবসা নয়, পণ্য বিক্রিতে মানবিক দিক বিবেচনা করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। ই কমার্স অনেকখানি রিস্ক তারা নিয়েছেন, অনেকখানি ওই জীবন মরণের মাঝখানে দাঁড়িয়ে তারা কিন্তু মানুষের পাশে থেকেছেন। শুধুমাত্র ব্যবসা নয়, শুধুমাত্র লাভ নয়, এটা কিন্তু মানবিক দিকটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, যেটা একটা মানবিক দিক রয়েছে। দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জন্য এই সেবা নিশ্চিত করার তাগিদ দেন বাণিজ্য সচিব। আমরা আশা করব যেসব প্রতিষ্ঠান এসব পণ্য বিক্রয়ের দায়িত্ব পাবে তারা যেন দরিদ্র এলাকাগুলো এবং মধ্যবিত্ত ক্রেতাদের প্রাধান্য দেয় এবং এক ক্রেতা অনেক বেশি ক্রয় করতে না পারে সেদিকে লক্ষ্য রাখে।
বাণিজ্য মন্ত্রণালয় ও ই কমার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকব। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। চলমান লকডাউনে নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি ব্যক্তিগত সংগঠনও এগিয়ে এসেছে। ত্রাণের পাশাপাশি ভাসমান সব মানুষের জন্য ইফতার বিতরণ করছে এসব সংগঠন। আর এসব কর্মসূচি ঈদ পর্যন্ত চলবে বলে জানান তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনায় কর্মহীনদের জন্য সারা দেশে ত্রাণ বিতরণ করছে বিভিন্ন সংগঠন। রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রায় কয়েকশো নিম্ন আয়ের মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। ব্যক্তি উদ্যোগে উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজবিরুল হক অনু নিম্ন আয়ের মানুষদের দিয়েছেন ত্রাণ সামগ্রী। আগামী ঈদ উল ফিতরের দিন 600 পথ শিশু অসহায় ভাই বোনদেরকে নিয়ে আমরা বাসায় যেভাবে দাওয়াত দিয়ে খাওয়াই, আমরাও তাদেরকে সেভাবে বাসায় খাওয়াবো এবং নতুন কাপড় বিতরণ করব। করোনায় যেসব গৃহকর্মী ও নিরাপত্তা প্রহরীরা কাজ হারিয়েছেন তাদের মধ্যে খাদ্য বিতরণ করেন পল্টন সেগুনবাগিচা এলাকার নারী কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলি। বিভিন্ন বাসার কাজের বুয়ারা এবং দারোয়ান যারা আছে তারা তো অনেকে কর্মহীন হয়ে পড়েছেন, সেই সমস্ত লোকদেরই আজকে আমরা ত্রাণ দিয়েছি। রাস্তায় অবস্থানরত রোজাদারদের ইফতার করিয়েছেন লালবাগ এলাকার কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। রোজার মধ্যে বিভিন্ন রাষ্ট্রে ইফতার ফ্রি দেয় এবং দ্রব্যমূল্য কমিয়ে দেয়, কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু দ্রব্যমূল্য বেড়ে দেয়। আমাদের পরিবর্তন করা দরকার। ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় 250 পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। গাইবান্ধায় 200 দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন। ইফতার বিক্রি বেড়েছে অনলাইন ও ফোন অর্ডারে। ফোন করলেই পৌঁছে যাচ্ছে পছন্দের সব ইফতার। রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার দোকানিরা বলছেন, ক্রেতারা এখন দোকানে আসার চেয়ে অনলাইনে অর্ডার করতেই বেশি পছন্দ করেন। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর রামপুরা বনশ্রী এলাকা, মানুষের পাশাপাশি চলছে রিকশা, গাড়ি। ইফতারের আগে বিভিন্ন দোকানে ভিড় করছে রোজাদাররা, কিনছে পছন্দের ইফতার। তবে গায়ে গায়ে ঠেলে ইফতার কেনা কতটুকু স্বাস্থ্যকর সে প্রশ্ন থেকেই যায়। নিয়মিত ইফতারের পাশাপাশি বেড়াতে যাওয়ার জন্য অনেকে ইফতার কিনছেন। বাইরের ইফতার তো অবশ্যই মজা লাগে, কারণ হচ্ছে ঘরে একঘেয়েমি এসে যায় খেতে খেতে। আমি এক জায়গায় বেড়াতে যাবো, ওখানে নিয়ে যাচ্ছি জিলাপিগুলো। কিনতে হচ্ছে গরমের কারণে, এত গরম যে বাসায় চাপ দিতে পারতেছি না যে বানাও, এই কারণে কিনতে হচ্ছে। দোকানিরা বলছে অনলাইন ও ফোনে ইফতার বিক্রি বেড়েছে। অনলাইনে হয় ভালো অর্ডার, অনলাইনে হয় মোটামুটি। পার্সেল দিচ্ছি আমরা, আর নিজেরা হোম ডেলিভারি দিয়ে আসতেছি, ফ্রি হোম ডেলিভারি। আমাদের ইফতার ভালোই বিক্রি হচ্ছে। বনশ্রীর বাসিন্দা যারা, এরাই আমাদের রেগুলার কাস্টমার। নামি দামি অনলাইনের পাশাপাশি অনেকেই নিজেদের অ্যাপস ও ফেসবুক পেজে অর্ডার নিচ্ছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আরমানিটোলায় রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মুইন অ্যান্ড ব্রাদার্সের মালিক মুস্তাফিজুর রহমান ও মোস্তফাকে গ্রেফতার করেছে র্যাব। ঢাকা ও বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে কোনো রকম প্রস্তুতি ছাড়াই মাঠে নেমেছে ফায়ার সার্ভিসের তদন্ত দল। জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করায় সিলগালা করা ভবনে প্রবেশ করতে পারেনি তারা। আদিত্য মামুনের রিপোর্ট। মুসা ম্যানশনে সেই রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের মামলায় প্রধান আসামি মোস্তাফিজুর রহমান ও মোস্তফাকে গ্রেফতার করেছে র্যাব। একজনকে ঢাকা ও অন্যজনকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। মোস্তফা যে ছিলেন আমাদের যেই বিল্ডিং এ আগুন লেগেছিল আজি মুসা ম্যানশন, ওই বিল্ডিং এর দোতলায় উনি ভাড়া থাকতেন। অগ্নিকাণ্ডের সময় উনি ওই বাসায় ছিলেন। অগ্নিকাণ্ডের উপস্থিতি টের পেয়ে উনি জানলার গ্রিল কেটে উনি পালিয়ে যান। এবং আরেকজন যে আসামি মোস্তাফিজুর রহমান, উনি ওনার কেরানীগঞ্জের বাসায় ছিলেন এবং অগ্নিকাণ্ডের পরবর্তীতে উনি পালিয়ে উনি বগুড়া নন্দীগ্রামে আশ্রয় নেন। 23 এপ্রিল মধ্যরাতে আরমানিয়ান স্ট্রিটের হাজি মুসা ম্যানশনের এই 6তলা ভবনের নিচের তলায় রাসায়নিকের গোডাউনে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যায় কয়েকজন। গঠিত হয় তদন্ত কমিটি। ফায়ার সার্ভিসের 3 সদস্যের কমিটির 10 কার্যদিবসে রিপোর্ট দেওয়ার কথা, কিন্তু কোনো প্রস্তুতি ছাড়াই ঘটনাস্থলে হাজির কর্তা ব্যক্তিরা। নূর হাসান নামের এই পদস্থ কর্মকর্তা তদন্ত কমিটির চেয়ারম্যান।
পূর্ব নির্ধারিত এই পরিদর্শন ও তদন্তের জন্য আশপাশের বাসিন্দা, স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট পুলিশ স্টেশনের সহায়তা নিতে পারেননি তারা। সিলগালা করা ভবনের বর্তমান তত্ত্বাবধায়ক জেলা প্রশাসকের সাথেও ছিল না কোনো যোগাযোগ। 2010 সালে নিমতলির অগ্নিকাণ্ড, 9 বছর পর চুরিহাট্টার অগ্নি দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় 2 শতাধিক মানুষের। 2 বছর পর আবার আরমানিটোলায় প্রাণ গেল 5 জনের, চিকিৎসাধীন আছে আরও 19 জন। পুরান ঢাকার মিডফোর্ড সড়ক, শরৎচন্দ্র চক্রবর্তী সড়ক, আরমানিয়ান স্ট্রিট, মাহুতটুলি সহ এইসব এলাকায় প্রায় 1200 রাসায়নিকের গুদাম ও কারখানা রয়েছে। বেশ কয়েকবার প্রতিশ্রুতি দেয়া হলেও সরানো যায়নি কেমিক্যাল গুদাম কারখানাগুলো। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আরও একটি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। কুয়েতের আদালতে সাবেক এমপি পাপুলের আরও 3 বছরের জেল, 20 লাখ দিনার জরিমানা। ভারতে একদিনের রেকর্ড শনাক্ত 3.5 লাখ। অক্সিজেন সিলিন্ডার পাঠাচ্ছে যুক্তরাজ্য। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। মানব অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি শহীদ ইসলাম পাপুলকে আরও 3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত। একই সঙ্গে তাকে 20 লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। কুয়েতের আপিল আদালত পাপুলের বিরুদ্ধে এ রায় দেন। আদালতে পাপুলের বিরুদ্ধে 2টি মামলা করা হয়। এর আগে চলতি বছর 28 জানুয়ারি আদালতের বিচারক তাকে 4 বছরের কারাদণ্ড ও 19 লাখ কুয়েতি দিনার জরিমানা করেন। সোমবার অপর একটি মামলায় তার আরও 3 বছরের কারাদণ্ড, 20 লাখ দিনার জরিমানা করা হলো। এ নিয়ে পাপুলের মোট 7 বছরের কারাদণ্ড হলো। গত বছর 6 জুন সাবেক এমপি শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। মেধাস্বত্ব আইন উপেক্ষার কারণে বছরে ক্ষতি হচ্ছে প্রায় 50,000 কোটি টাকা। দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগও নিরুৎসাহিত হচ্ছে। এজন্য এই সংক্রান্ত আইন যুগোপযোগী করার পাশাপাশি কঠোর প্রয়োগ চান সংশ্লিষ্টরা। মেহেদী হাসানের রিপোর্ট। বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশনের এই আয়োজন। ওয়েবিনারে এক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন আলোচকরা। বলেন, বাংলাদেশে মেধাস্বত্ব সংক্রান্ত আইনের যথাযথ বাস্তবায়ন না হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বিশ্ব অর্থনীতিতে এসএমইর অবদান প্রায় 90% হলেও বাংলাদেশে এ অবদান মাত্র 25%। এসএমইরা যেই সমস্ত প্রবলেম ফেস করে তার সাথে ইনোভেশন এবং আইপি ইজ ভেরি মাচ লিঙ্কড অ্যান্ড রিলেটেড। সেই জন্য এসএমই কে আমরা আইপি থেকে আলাদা করলে আসলে এসএমইর গ্রোথটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারবো না। বাংলাদেশে প্যাটেন্ট অ্যাপ্লিক্যান্ট কম, এগুলো বেশিরভাগই 80%ই বিদেশি। আর ডিজাইনে এটা আমাদের দেশের বেশিরভাগ, আর ট্রেডমার্কসের 60-40% বিদেশি হবে, 60% 40% বাংলাদেশেরই। মেধাস্বত্ব আইন উপেক্ষার কারণে সরকার হারাচ্ছে রাজস্ব, বিদেশি বিনিয়োগও নিরুৎসাহিত হচ্ছে। এলডিসির তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হলে 2026 সালের পর এই আইন বাস্তবায়নে বড় ধরনের চাপ আসবে। আশেপাশের দেশে বেশ কিছু দেখবেন, ইন্ডিয়াতেও আছে, দ্যাট দে হ্যাভ আ ট্রাইব্যুনাল ফর দিস। সো আমাদের সেই ধরনের একটা চিন্তাধারা করে এগিয়ে যেতে হবে। ব্যাংককের মতো একটা জায়গায় যাই, সেখানে যে কোনো আপনার মলে যেই দেখবো যে অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের উপস্থিতি। তারা সেখানে ব্রাঞ্চ করেছে, সেখানে তারা ম্যানুফ্যাকচারিং প্রসেস করেছে, কিন্তু তারা বাংলাদেশ আসতে চায় না। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক সব বিষয় বিবেচনায় নিয়েই কপিরাইট আইন 2021-এর খসড়া তৈরি করে এরই মধ্যে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। জাতীয় প্রয়োজন আধুনিক পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে আমরা খসড়া কপি আইন 2021 প্রণয়ন করে মন্ত্রী পরিষদ বিভাগে প্রেরণ করেছি। আগামীর বিশ্ব বাণিজ্যের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জ্ঞান নির্ভর বাণিজ্য। সেক্ষেত্রে মেধাস্বত্ব আইনের কঠোর বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে একমত হন আলোচকরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাখি তাড়াতে কেনা হচ্ছে অত্যাধুনিক মেশিন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন, এরই মধ্যে যন্ত্র কেনার জন্য টেন্ডার দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে পাখি তাড়ানোর মেশিন কেনা হবে বলে
তিনি জানান, এবং এতে ঝুঁকিও কমবে। জসিম জুয়েলের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে উড়োজাহাজে পাখির আঘাতের ঘটনা প্রায়ই ঘটে। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকলেও পাখি তাড়াতে আধুনিক কোনো ব্যবস্থা নেই। পাখির কারণেই অনেক সময় উড়োজাহাজ জরুরি অবতরণ করতে বাধ্য হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিন ধরে পুরনো পদ্ধতি অর্থাৎ বন্দুক দিয়েই পাখি তাড়ানোর কাজ চলছে, যদিও এ পদ্ধতি খুব একটা কাজে আসছে না। তাই পাখি তাড়াতে আধুনিক যন্ত্রপাতি কেনার তাগিদ বিমানবন্দর কর্তৃপক্ষের। ইউএস বাংলার ব্যবস্থাপনা পরিচালক জানান, পাখি তাড়াতে যেসব যন্ত্র ব্যবহার করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উড়োজাহাজের জন্য আকাশপথ ঝুঁকিমুক্ত করতে প্রযুক্তিগত উন্নয়নের দাবি তার। মনে হবে একটা ছোট্ট একটা পাখি আসলে, বাট এত বিশাল একটা উড়োজাহাজকে আসলে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে, অনেক রিস্কের মধ্যে ফেলে দিতে পারে। তো এই জায়গা থেকে আমি বলবো যে বর্তমানে যে ইকুইপমেন্টসগুলো আসলে ব্যবহৃত হচ্ছে ঢাকা এয়ারপোর্টে কিংবা বাংলাদেশের অন্যান্য যে এয়ারপোর্টগুলোতে, তো সেটা আসলে আমার মনে হয় আরও আধুনিকায়ন দরকার, এবং সাথে সাথে পর্যাপ্ত ম্যান পাওয়ারও দরকার আছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, এরই মধ্যে নতুন যন্ত্র কিনতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। খুব দ্রুতই সমস্যার সমাধান হবে। আমাদের যে গতানুগতিক যে বার্ড তাড়ানোর যে সিস্টেম আছে, বার্ড শুটার দিয়ে এগুলো হচ্ছে না। তো সেক্ষেত্রে এখানে আধুনিক অন্যান্য বিমানবন্দরে ব্যবহৃত হয় এই ধরনের সিস্টেমের জন্য আমরা দরপত্র আহ্বান করেছি। পাখি নিয়ন্ত্রণে উন্নত বিশ্বে যেসব যন্ত্র ব্যবহার করা হয় সেসবই ব্যবহার করার পরিকল্পনার কথা জানান তিনি। এটা একদম ফাইনাল পর্যায়ে চলে আসছে, আমরা টেন্ডারে চলে যাচ্ছি। এই টেন্ডারের মাধ্যমে আমরা নতুন আধুনিক বার্ড ডিটারেন্স সিস্টেম যেটা আমরা ইনকর্পোরেট করতে যাচ্ছি। আধুনিক যন্ত্রপাতি চলে আসলে বার্ড হিট থেকে রক্ষা মিলবে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। আমি আশা করি যে এটা এখন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসা বাণিজ্যের খবর। করোনা মহামারীর ঝুঁকি এড়াতে ঘরে বসে প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইস কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির অনলাইন শপ ই প্লাজা থেকে ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি, মনিটর সহ বিভিন্ন অ্যাক্সেসরিজ ক্রয়ে রয়েছে 20% পর্যন্ত মূল্য ছাড়। ভার্চুয়াল অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান SM রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক SM মঞ্জুরুল আলম এবং ওয়ালকার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জারিন অর্না উপস্থিত ছিলেন। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোভিড নিয়ন্ত্রণে 4 দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর, সার্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে তাগিদ। করোনায় আরও 97 মৃত্যু, সংক্রমণের হার 12.82, লকডাউন বাড়ছে আরও 1 সপ্তাহ। মাসে 1 কোটি ডোজ বঙ্গভ্যাক্স উৎপাদন করা যাবে, অনুমোদন পেলে সপ্তাহ খানেকের মধ্যে ট্রায়াল। হেফাজতের আহ্বায়ক বাবুনগরীর বিরুদ্ধে 2 মামলা, মামুনুলের ফের 7 দিনের রিমান্ডে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।